বাংলাদেশের ঠিক সীমান্ত ঘেঁষেই ভারতের একটি বিশাল এবং সমৃদ্ধ রাজ্য আসাম। মেঘালয়ের পাহাড় পেরিয়ে কিংবা সিলেটের সীমানা পার হলেই এই বিস্তীর্ণ অঞ্চল। ভৌগোলিক নৈকট্য, চা বাগান, নদীমাতৃক প্রকৃতি এবং সাংস্কৃতিক অনেক মিল থাকার পরও অনেকের মনেই একটি সাধারণ প্রশ্ন জাগে: আসাম কেন বাংলাদেশের অংশ নয়? ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি একটা সময় ব্রিটিশ আমলে বাংলা এবং আসাম একই প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। এমনকি বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা একসময় পূর্ব বাংলা ও আসাম প্রদেশেরও রাজধানী ছিল। তাহলে এমন কি ঘটেছিল যার কারণে এই দুটি অঞ্চল সম্পূর্ণ আলাদা দুটি দেশের অংশ হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন এবং ১৯৪৭ সালের দেশভাগ পর্যন্ত ঠিক কোন কোন ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কারণে আসাম কখনোই স্বাধীন বাংলাদেশের বা তার আগে পূর্ব পাকিস্তানের অংশ হতে পারেনি। আসাম কেন বাংলার অংশ হয়নি তার প্রথম এবং সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে মধ্যযুগের ইতিহাসে। বাংলা যখন মোগল সাম্রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধনী প্রদেশ ছিল, আসাম তখন ছিল সম্পূর্ণ স্বাধীন। ১২২৮ সাল থেকে আসাম শাসন করছিল অহোম রাজবংশ। মোগলরা ভারতবর্ষের বিশাল অংশ দখল করলেও আসাম দখল করা তাদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। মোগলরা অন্তত ১৭ বার আসাম আক্রমণ করেছিল, কিন্তু প্রতিবারই তাদের পিছু হটতে হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ১৬৭১ সালের সরাইঘাটের যুদ্ধ। এই যুদ্ধে অহোম সেনাপতি লাচিত বরফুকনের নেতৃত্বে অহোম বাহিনী মোগল নৌবাহিনীকে ব্রহ্মপুত্র নদে শোচনীয়ভাবে পরাজিত করে। এই ঐতিহাসিক বিজয়ের অর্থ ছিল বাংলা মোগলদের অধীনে ইসলামী শাসন ও সংস্কৃতির সংস্পর্শে এলেও আসাম তার নিজস্ব অহোম সংস্কৃতি, ভাষা এবং স্বাধীন পরিচয় বজায় রাখতে সক্ষম হয়। এই রাজনৈতিক বিচ্ছিন্নতাই মূলত বাংলা ও আসামের মধ্যে প্রথম বড় দেয়াল তৈরি করেছিল। সময় গড়ায় ১৮২৬ সালে ইয়ান্ডাবো চুক্তির মাধ্যমে আসাম ব্রিটিশদের দখলে চলে আসে। ব্রিটিশরা প্রশাসনিক সুবিধার জন্য আসামকে প্রথমে বেঙ্গল প্রেসিডেন্সি এর অন্তর্ভুক্ত করে। এই সময় বহু বাঙালি কেরানি, শিক্ষক এবং চাকরিজীবী আসামে গিয়ে বসবাস শুরু করেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট আসে ১৯০৫ সালে, লর্ড কার্জনের বিখ্যাত বঙ্গভঙ্গের সময়। ব্রিটিশরা বাংলাকে ভাগ করে পূর্ব বাংলা এবং আসামকে জুড়ে দিয়ে তৈরি হয় নতুন এক প্রদেশ, যার নাম দেওয়া হয় পূর্ব বাংলা ও আসাম। আর এই নতুন প্রদেশের রাজধানী করা হয় আমাদের ঢাকাকে। এই সময়টাই ছিল ইতিহাসের সেই মুহূর্ত যখন আসাম ও বর্তমান বাংলাদেশ একটি অভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ছাতার নিচে ছিল। কিন্তু এই ঐক্য বেশি দিন টিকল না। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও স্বদেশী আন্দোলন শুরু হয়। প্রবল চাপের মুখে ১৯১১ সালে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। পূর্ব বাংলা আবার পশ্চিম বাংলার সাথে যুক্ত হয়, আর আসামকে আবার একটি আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। মাত্র ৬ বছরের এই প্রশাসনিক মিল বাদে আসাম বরাবরই তার নিজস্ব আইডেন্টিটি ধরে রেখেছিল। আসাম কেন বাংলাদেশের অংশ হয়নি তার চূড়ান্ত ফয়সালা হয় ১৯৪৭ সালের দেশভাগের সময়। ভারত যখন ভাগ হচ্ছিল তখন ধর্মের ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়। বাংলা ও পাঞ্জাবকে ভাগ করা হলেও আসাম ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি প্রদেশ, তাই স্বাভাবিকভাবেই আসাম ভারতের অংশ হওয়ার কথা ছিল। কিন্তু আসামের একটি জেলা নিয়ে দেখা দেয় বিশাল বিতর্ক, সেটি হল সিলেট। ১৮৮০ সালে সিলেট বাংলারই একটা অংশ ছিল। সেটাকে অর্থনৈতিক কারণে পূর্ব বাংলা থেকে আলাদা করে আসামের সাথে যুক্ত করা হয়। এই নিয়ে সিলেটে সে সময় প্রতিবাদ হলে ব্রিটিশরা সিলেটকে বিশেষ কিছু সুবিধা দেয়। কিন্তু ১৯৪৭ সালে সিলেট ছিল আসাম প্রদেশের একটি অংশ, কিন্তু সেখানে বাংলা ভাষাভাষী এবং মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। সিলেট কি ভারতের আসামে থাকবে নাকি পাকিস্তানের পূর্ব বাংলায় যোগ দেবে? এটি নির্ধারণ করার জন্য ১৯৪৭ সালের জুলাই মাসে সিলেটে একটি ঐতিহাসিক গণভোট বা রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়। এই ভোটে সিলেটের মানুষ পাকিস্তানের পূর্ব বাংলায় যোগ দেওয়ার পক্ষে রায় দেয়। ফলে সিলেট আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে আজকের বাংলাদেশের অংশে পরিণত হয়। তবে সিলেটের করিমগঞ্জ মহকুমার একটি বড় অংশ র্যাডক্লিফ লাইনের গ্যাড়াকলে পড়ে ভারতের আসামেই থেকে যায়। অন্যদিকে আসামের বাকি অংশে গোপীনাথ বরদলৈয়ের মতো নেতাদের জোরালো রাজনৈতিক ভূমিকার কারণে আসাম সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়।
1947 সালের দেশভাগের পর আসাম ভারতের অংশ হলেও সেখানকার রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি মোটেও শান্ত ছিল না। বাংলা এবং আসামের মধ্যে যে সাংস্কৃতিক ও মানসিক দূরত্ব ছিল, দেশভাগের পর তা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। আসামে আগে থেকেই অনেক বাঙালি বসবাস করতেন। ব্রিটিশ আমলে প্রশাসনিক কাজ, চা বাগান এবং ব্যবসার জন্য অনেক বাঙালিই আসামে গিয়েছিলেন। পরবর্তীতে দেশভাগের সময় এবং তারপরেও অনেক বাঙালি হিন্দু উদ্বাস্তু হিসেবে আসামে আশ্রয় নেন। আসামের স্থানীয় অহমিয়া মানুষেরা এই বিপুল সংখ্যক বাঙালির উপস্থিতিকে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনৈতিক অধিকারের জন্য একটি বিশাল হুমকি হিসেবে দেখতে শুরু করেন। এই ক্ষোভ থেকেই আসামে শুরু হয় এক চরম উত্তেজনার অধ্যায়, যা ইতিহাসে বাঙালি খেদাও বা বঙ্গাল খেদা আন্দোলন নামে পরিচিত। 1960 সালে আসামে তীব্র ভাষা আন্দোলন শুরু হয়। অহমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা করার জোরালো দাবি ওঠে। এই দাবিকে কেন্দ্র করে পুরো আসাম জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের ওপর চরম সহিংসতা নেমে আসে। এই ধারাবাহিক সংঘাত, রক্তপাত এবং সহিংসতা আমাদের একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয়: বাংলা এবং আসামের মানুষের মধ্যে মানসিক এবং সাংস্কৃতিক বিভাজন কতটা গভীর ছিল। ব্রিটিশরা একসময় এই দুই অঞ্চলকে এক সুতোয় বাঁধার চেষ্টা করলেও বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আসামের মানুষ কখনোই তাদের নিজ ভূখণ্ডে বাঙালি বা বাংলা ভাষার আধিপত্য মেনে নিতে প্রস্তুত ছিল না। আর এই দীর্ঘস্থায়ী তিক্ততাই বারবার প্রমাণ করে ভৌগোলিকভাবে কাছাকাছি হলেও আসাম এবং বাংলাদেশ কেন কখনোই এক হতে পারেনি। ইতিহাসের এই দীর্ঘ পথ পরিক্রমা থেকে একটি বিষয় খুব স্পষ্ট: আসাম এবং বাংলাদেশ একে অপরের প্রতিবেশী হলেও এদের আত্মা এবং শেকড় সম্পূর্ণ আলাদা। আসামের ভাষা অসমিয়া, তাদের সংস্কৃতি অহোম রাজবংশ এবং স্থানীয় উপজাতিদের দ্বারা গভীরভাবে প্রভাবিত। অন্যদিকে বাংলার সংস্কৃতি গড়ে উঠেছে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার পলিমাটিতে, নিজস্ব ভাষা ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে। 1905 সালে ব্রিটিশরা জোর করে এই দুই অঞ্চলকে এক করলেও ভৌগোলিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বাস্তবতায় তা টেকেনি। সিলেট বাংলাদেশের অংশ হওয়ায় আজ আমরা যে মানচিত্র দেখি তা হয়তো ভিন্ন হতে পারত, কিন্তু কালের বিবর্তনে আসাম রয়ে গেছে ভারতের এক রত্ন হিসেবে, আর বাংলাদেশ গড়ে উঠেছে এক স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে। ইতিহাসের এই অজানা অধ্যায়টি আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এমন আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা মন্তব্য করতে পারেন, এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কোনো অভিমত যদি থাকে, কোনো অনুরোধ যদি থাকে, সেটাও আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।